রাজ্যপালকে আগে বলুন যে রাজ্যপালের ভবনে যেন বিজেপির সমস্ত ক্রিমিনালদের যেন রাজভবনে না রাখে। আর সবাইকে একটা করে বন্দুক দিচ্ছেন আর বোমা দিচ্ছেন, মেরে এসো তৃণমূলের লোকেদের। আপনি আগে সব এটা বন্ধ করুন। The allegations made by the MP, I will describe it by borrowing words from Shakespeare. Shakespeare speaks about tale told by an idiot. রাজ্যপালের এত উত্তেজিত হয়ে যাওয়ার কি হলো? রাজ্যপালের কি তাহলে সত্যি সত্যি রাজভবনে কিছু ছিল? উনি হঠাৎ খুলে সবাইকে দেখাতে গেলেন কেন? রাজ্যপালকে আগে বলুন যে রাজ্যপালের ভবনে যেন বিজেপির সমস্ত ক্রিমিনালদের যেন রাজভবনে না রাখে। কল্যাণবাবু আইনজীবী, উনি বলেছেন ওনাকেই দায়িত্ব নিতে হবে। আমি তো এটা বলতে পারবো না, কিন্তু আমার রাজভবনের বা রাজ্যপালের প্রতিক্রিয়াতে আমার খুব অবাক লেগেছে। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ, আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিখ্যাত সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য। দাদা, আপনাকে নমস্কার। এই মুহূর্তে রাজ্যপাল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সংঘাত কার্যত চরমে। আজকের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য, তার পাল্টা হিসাবে আজকের বোম স্কোয়াডকে দেখে তিনি গোটা রাজভবন তল্লাশি করিয়েছেন। কি বলবেন? দেখুন, আমাদের রাজ্যে না, মানে আমাদের রাজ্যে শুধু না, বিজেপি শাসিত সব রাজ্যেই রাজ্যপাল পদটা ক্রমশ কেমন একটা কি বলবো, সার্কাসের ক্লাউনের মতো হয়ে যাচ্ছে। এটা আমার বলতে খুব খারাপ লাগছে। আগের যিনি রাজ্যপাল ছিলেন জগদীপ ধনকর, যিনিও বিস্তর লাফালাফি করতেন, তখন আমি তাকে বলতাম যে হিন্দি সিনেমার বিখ্যাত কমেডিয়ান জগদীপের সঙ্গে একমাত্র ওনার তুলনীয়। তো উনি এইসব লাফালাফি করতে করতে উপরাষ্ট্রপতি হলেন। উপরাষ্ট্রপতি হয়েও লাফালাফি থামাতে পারলেন না বলে বিজেপি ওনাকে একেবারে এমন শান্ট করলো, কোথায় আছেন জগদীপ ধনকর আজকাল খুঁজেই পাওয়া যায় না। মানে এমন অবমাননাকরভাবে যে কেউ উপরাষ্ট্রপতির পদ থেকে বিদায় নিতে পারে, সাধারণত মানে বলা উচিত না, পাড়ায় হতভাগ্য ভিখারিদেরকেও ভাবে তাড়ায় না বিজেপি জগদীপ ধনকরকে যেভাবে তাড়িয়েছিল। সিভি আনন্দ বোস এর আগে রাজভবন খুলে দিতেন, বলতেন সন্দেশখালীর লোকরা আসবে, অমুক জায়গার লোকরা আসবে। কোনো মহিলা বিশ্বাস করে সিভি আনন্দ বোসের রাজভবনে যায়নি। কেন যায়নি সেটা আমি বলতে চাই না, সবাই সেটা জানে। সেটা অনেকবার তৃণমূলের লোকজন বলেছে। একবার স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে বলেছিলেন যে আমি মহিলা হিসেবে তো রাজভবন যাবই না। তো সেই সিভি আনন্দ বোস যে কেন ঘরের মধ্যে সানগ্লাস পরে বসে থাকেন সেটা আমি বুঝি না। ঘরের মধ্যে সানগ্লাস, দেখুন আমার কিন্তু এমনি চশমা, এটা কি সানগ্লাস? ঘরের মধ্যে যে মানে রোদ্দুর নেই তাও উনি কেন সানগ্লাস পরেন আমি আজ অবধি বুঝতে পারিনি। তো বুঝতে না পারার জন্য যেটা বুঝতে পারি না যে উনি এইসব মানে গোটা ড্রামাটা কেন করেন। দেখুন, রাজ্যপালের যা দায়িত্ব আমাদের সংবিধানে সেটা নির্দিষ্ট করে বলা আছে। বিজেপি যেটা করেছে তার শাসনকালে বিরোধী শাসিত রাজ্যগুলিতে, সেটা তামিলনাড়ুতে হোক, সেটা কেরালায় হোক, তামিলনাড়ুতে ডিএমকে সরকার, কেরালায় সিপিএমের সরকার, সব জায়গায় রাজ্যপালকে দিয়ে বিরোধী শাসিত সরকারগুলিকে উত্ত্যক্ত করেছে। এবার মানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি তৃণমূলের বলিয়ে কইয়ে সাংসদ, তিনি আইনজীবী, তিনিও একবারে রাজ্যপালের সঙ্গে সম্মুখ সমরে চলে গেছেন। কিন্তু আমি গোটা ঘটনাটায় এটা বুঝতে পারছি না যে রাজ্যপালের রিয়্যাক্ট করার কি আছে। আপনি যদি আমাকে বলেন যে আমার পকেটের মধ্যে বোম আছে, আমি কি রিয়্যাক্ট করবো? আমি কি পকেট খুলে দেখাবো? আমি তো জানি আমার পকেটে বোম নেই। রাজ্যপালের এত উত্তেজিত হয়ে যাওয়ার কি হলো? রাজ্যপালের কি তাহলে সত্যি সত্যি রাজভবনে কিছু ছিল? উনি হঠাৎ খুলে সবাইকে দেখাতে গেলেন কেন? আমি আমারও বলছি, উনি এর আগে বলেছিলেন রাজভবনে আমি পিস রুম তৈরি করছি, সন্দেশখালী থেকে লোক আসবে, কেউ আসেনি। উনি দুর্গাপুরে যে ঘটনাটা আসলে ভুল ঘটনা ছিল, কি ঘটেছে আমরা সবাই জানি। মেডিকেল ছাত্রীর ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে চলে গেছিলেন, বলেছিলেন রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। বেসিক্যালি আমি আবারও বলছি, মানে এটা খুব দুর্ভাগ্যজনক। রাজ্যপাল তারা সাংবিধানিক পদ, সেটা যদি জগদীপ ধনকর যদি কমেডিয়ান জগদীপ হয়ে যান, সিভি আনন্দ বোস যদি দিনের বেলা সানগ্লাস পরে ঘরের মধ্যে বসে থাকেন, রাত্রিবেলাও সানগ্লাস পরেন, খুব মানে কি বলবো, মানে আমরা তো বাঙালির একটা সচেতনতা বোধ আছে, বাঙালির ভারতবর্ষের ইতিহাসে অনেক অবদান আছে। সিভি আনন্দ বোস এগুলো বোঝেন না। কিন্তু দাদা, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে মন্তব্যটা, যে রাজভবনের ভিতরে বোমা বন্দুক মজুত করা রয়েছে, বিজেপির কর্মী সমর্থকদেরকে উনি আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, এই যে মন্তব্যটা আমি কীভাবে? আমি জানি না, এটা কল্যাণবাবু আইনজীবী, উনি বলেছেন ওনাকেই দায়িত্ব নিতে হবে। আমি তো এটা বলতে পারবো না, কিন্তু আমার রাজভবনের বা রাজ্যপালের প্রতিক্রিয়াতে আমার খুব অবাক লেগেছে। আমাকে যদি কেউ বলে যে আমার পকেটে বোমা আছে, আমি কি পকেট খুলে দেখাবো? আমি তো জানি আমার পকেটে বোমা নেই। তাহলে কি রাজভবনে সত্যি সত্যি এমন কিছু ঘটছিল যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের প্রতিক্রিয়ায়
আর রাজ্যপাল কিভাবে প্রতিক্রিয়া দিতে হলো সেটা আমার কাছে জরুরি প্রশ্ন। রাজ্যের সঙ্গে রাজভবনের একটা দ্বন্দ্ব একাধিকবার সামনে এসেছে আমরা দেখেছি, কিন্তু ভুলে যাবেন না সিভি আনন্দ বোস কিন্তু প্রথমে এসে দ্বন্দ্বে ছিলেন না। প্রথমে কিন্তু উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে হাতে খড়ি নিচ্ছিলেন। তারপর যখন শুভেন্দু অধিকারীরা দিল্লিতে গিয়ে কমপ্লেন করলেন, অভিযোগ করলেন, এ কি তোমরা পাঠিয়েছো একে আমাদের হয়ে কাজ করবার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে হাতে খড়ি নিচ্ছে, তখন উনি টার্ন করে গেলেন। ঠিক আছে, তো তারপর থেকে চাপানুতর হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বা তৃণমূলের সাংসদ নেতা কুণাল ঘোষ সবাই বলেছে, আর জগদীপ ধনখড়ের মতো সিভি আনন্দ বসু উত্তর দিয়েছে। কিন্তু আমার আবারও প্রশ্ন, রাজভবন একটা সিরিয়াস জায়গা, রাজ্যপাল একটা সিরিয়াস পদ, উনি কেনই বা বলেন যে আমার এখানে এসে মহিলারা থাকবে, তারপর কোনো মহিলা আসে না। আজ অবধি আমি শুনিনি কোনো মহিলা গিয়ে রাজভবনে বিপদে পড়েও রাত কাটিয়েছে, কেন সেটা আমি জানি না। তারপর রাতের দিকে উনি একটা কি বলে বাঞ্ছারামের বাগানের সেই এর মতো কি বলে সেই জমিদারের মতো একটা গগলস পরে ঘুরে বেড়ান, উনি কি ভূতের রোলে অভিনয় করছেন আমি বুঝতে পারি না। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে মন্তব্যটা, এটা নিয়ে রাজ্যপাল বলেছেন উনি আইনি পদক্ষেপ নেবেন। দুজনেই আইনি পদক্ষেপ নিন, কিন্তু তার জন্য রাজ্যপাল নাটক করবেন কেন? দুজনেই দুজন কল্যাণ বন্দ্যোপাধ্যায় নামী আইনজীবী, সিভি আনন্দ বসু নিশ্চয়ই রাজ্যপাল হয়েছেন, সংবিধান তো জানবেনই, আইন, কিন্তু তার জন্য নাটক কেন করবেন? আইনি পদক্ষেপ নিতে কি সুপ্রিম কোর্টে আজকাল সানগ্লাস পরে ঢুকতে আমি জানি না, কালো সানগ্লাস জানি না। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড শুনেছে বাংলাদেশ। দেখুন, এটা একটা বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিল। আমি যেটা মনে করিয়ে দিই যে আজকে হচ্ছে শেখ হাসিনার বিবাহ বার্ষিকী, ওনার স্বামী মারা গেছেন বিখ্যাত পরমাণু বিজ্ঞানী, কিন্তু আজকে ওনার বিবাহ বার্ষিকী। তো সেই দিনে এই বাংলাদেশের ইউনূস সরকারের ক্যাঙ্গারু কোর্টের রায়, এটা বাংলাদেশকে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দিল। আওয়ামী লীগ অ্যাজ এ অপোজিশন পার্টি ইজ অলওয়েজ ভেরি ডেঞ্জারাস, খুবই প্রভাবশালী, তারা প্রচণ্ড আন্দোলন করতে পারে। পাকিস্তান শাসনের সময় মুজিব এই আওয়ামী লীগকে দিয়ে আন্দোলন করে 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 বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। তারপর বিভিন্ন সময় বাংলাদেশের সামরিক শাসকরা এসছে, সেই শাসকরা আওয়ামী লীগকে কখনো নিষিদ্ধ করেছে, কখনো কিছু হয়েছে, কিন্তু বাংলাদেশ আমি আবারও বলছি যে আওয়ামী লীগ অ্যাজ এ অপোজিশন পার্টি, বিরোধী দল হিসেবে খুবই শক্তিশালী। ফলে আওয়ামী লীগ যদি পাল্টা প্রতিরোধে যায় তাহলে কিন্তু এমনিতেই বাংলাদেশ উত্তপ্ত, বাংলাদেশে আইনের শাসন বলে কিছু নেই। ইউনূস এই 1.5 বছরে কিছু করতে পারেননি, সাংবাদিকদের জেলে পুড়েছেন, বিরোধী নেতাদের জেলে পুড়েছেন, কিছুই করতে পারেননি। এবার বাংলাদেশ কিন্তু পুরো গৃহযুদ্ধের দিকে চলে যাবে, কারণ আওয়ামী লীগ ইতিমধ্যেই শাটডাউনের ডাক দিয়েছে, আওয়ামী লীগ এই রায়কে প্রত্যাখ্যান করেছে। দেখুন, শেখ হাসিনা তো আছেন ভারতবর্ষে, শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে গিয়ে ফাঁসি দেওয়ার ক্ষমতা ইউনূসের নেই, কিন্তু ইউনূসেরা প্রমাণ করলেন যে তিনি রাজনৈতিক প্রতিহিংসার জন্যই কাজ করেন এবং তিনি আমেরিকার অঙ্গুলি হেলনে চলছেন। আমি মনে করিয়ে দিই যে শেখ হাসিনার বাবা বঙ্গবন্ধু মুজিবুর রহমান 1975 সালের 15ই আগস্ট আততায়ীদের হাতে নিহত হন। সেই থেকেই বাংলাদেশে আমেরিকার প্রভাব বৃদ্ধির চেষ্টা ইত্যাদি নিয়ে অভিযোগ আছে। শেখ হাসিনা নিজে অভিযোগ করেছেন তাকে ক্ষমতা থেকে সরিয়েছে আমেরিকা, কারণ তারা সেন্ট মার্টিন দ্বীপ চায়। ফলে এই পুরোটার পেছনে, এই উপমহাদেশে অস্থিরতা তৈরির পেছনে কতটা আমেরিকা কলকাঠি নাড়ছে, ইউনূস কতটা কলকাঠি সেই কলকাঠিতে নাচছেন, সেটা আমাদের দেখতে হবে। বাংলাদেশের যে বর্তমান শাসন ব্যবস্থা, সেটাকে জেনারেলি আমরা সকলে যারা মৌলবাদীদের নিয়ন্ত্রণে থাকা শাসন ব্যবস্থা বলে মনে করি, তারা দেশটাকে পূর্ব পাকিস্তানি করতে চায়। তারা পাকিস্তানের সঙ্গে সখ্য বাড়াচ্ছে, পাকিস্তানের নৌবাহিনীর চিফ আসছে, পাকিস্তানের সেনাবাহিনীর সেকেন্ড ইন কমান্ড আসছে, সেটা আসছে। ফলে বাংলাদেশে যেই উত্তেজনা বাড়লে অবশ্যই আমাদের চিন্তার বিষয়। আমার মনে হয় বাংলাদেশ একটা গৃহযুদ্ধের দিকে এগিয়ে গেল। শেখ হাসিনার ফাঁসির নির্দেশ বাংলাদেশ দিয়েছে, কিন্তু এই মুহূর্তে ভারতবর্ষে রয়েছেন শেখ হাসিনা, যেটা জানা যাচ্ছে ভারতবর্ষে উনি রয়েছেন। তাহলে এই মুহূর্তে ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা তাহলে টানাপোড়েনের মধ্যে থাকবে। এমনিতেই ইউনূস সরকার আমাদের সাথে কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মেনটেন করে না, আমরাও কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মেনটেন করতে চাই না, আমরা যেটুকু রফতানি করার করি। কিন্তু এবার ব্যাপারটা আরও টানাপোড়েনের দিকে গেল। বিহারে কিন্তু এবারে ভোট চুরির অভিযোগে বিক্ষোভ চলছে। বিহারে ভোট চুরির তো ঘটনা ঘটেছে। যে সমস্ত সিটগুলি এনডিএ জিতেছে, সেখানে যত লোকের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে, তারা প্রায় সকলেই দেখা গেছে যে বিরোধীদের সমর্থক। এবং ধরুন প্রায় 74টার মতো সিটে দেখা যাচ্ছে কংগ্রেস যে লিস্ট জমা দিয়েছে, যে যতটা ভোটার তালিকা থেকে যত নাম বাদ গেছে, ধরুন কোথাও 24,000, কোথাও 18,000, কোথাও 20,000, এনডিএ জিতেছে সেই সমস্ত সিটগুলোতে 4,000, 5,000। অর্থাৎ যদি ওই ভোটাররা ভোট দিতে পারতো তাহলে কি হতো আমরা সত্যিই জানি না।
বাংলায় এসআইআর নিয়ে একটা পরিবেশ, অস্থিরতা পরিবেশ তৈরি হচ্ছে, বিএলওরা কোথাও আতঙ্কের শিকার হচ্ছেন, এই বিষয়টা কি বলবেন? দেখুন, এটা বিজেপি এই পুরো বিষয়টা তৈরি করেছে। বিজেপি একটা এসআইআর হবে, এসআইআর তো 2002-তে হয়েছিল, কিন্তু সেটা করতে 2 বছর লেগেছিল। এটা 2 মাসের মধ্যে শেষ করার একটা টাইম ফ্রেম তৈরি করে পুরো বিষয়টা বিজেপি তৈরি করেছে। তার ফলে একদিকে যেমন এসআইআর আতঙ্কে, তো ভোটার লিস্টে আমার নাম আছে কি নেই সেই আতঙ্কে লোকে মারা যাচ্ছে, আত্মহত্যা করছে, তেমনই বিএলওরা চিন্তায় পড়ছেন যে কোথাও গিয়ে তারা মানুষের বিক্ষোভের মুখে পড়ে যাবেন কিনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। রাজ্যপাল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে সংঘাত, সেটা কিন্তু কার্যত চরমে। রাজ্যপাল সিবি আনন্দ বোস বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেবেন, তবে কি ব্যবস্থা নেন এখন সেদিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।